আমরা সবাই জানি এসআইআর নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে, বিতর্ক হচ্ছে। এসআইআর কোনোভাবেই ভোটার তালিকা সংশোধনের যে সাধারণ প্রক্রিয়া বলে বলা হচ্ছে তা নয়। এসআইআর আসলে নাগরিকত্ব যাচাইয়ের একটা প্রক্রিয়া। পরিষ্কার নাগরিকত্ব যাচাই করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে। যারা এ বিষয়ে ধোঁয়াশা তৈরি করছেন তারা এদেশের সাধারণ মানুষের সঙ্গে ভয়ঙ্কর ভয়াবহ একটা প্রতারণা করছে। আর যে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এ রাজ্যের শাসক দল যেভাবে বলেছিল যে তারা এসআইআর করতে দেবে না এবং এখনো নানাভাবে রাজনৈতিক নানা ধরনের হুঙ্কার দিয়ে চলেছে, তারা আসলে ভিতরে ভিতরে এই এসআইআর প্রক্রিয়ার একটা অংশ বা অংশী। কোনো না কোনো ভাবে তারাও চাইছে যে এসআইআরটা হোক এবং রাষ্ট্র যেভাবে নাগরিকদের তার নিজস্ব আগ্রাসনের মধ্যে নিয়ে আসতে চাইছে, রাজনৈতিক দলগুলো তাদের অংশ হিসেবেই কাজ করছে। এ রাজ্যের শাসক দলও তাই। তাই এনআরসি নিয়ে যে প্রচার বিভিন্ন সংগঠনগুলো করছে তাতে বাধা দিচ্ছে এ রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস পুরোপুরি এনআরসি হবার পক্ষে সহায়তা করছে এবং সেই সূত্রে দেশের শাসক দল বিজেপি এবং এ রাজ্যের শাসক দল তৃণমূলের এক অদ্ভুত যোগাযোগ আছে। না, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছে মানবাধিকার আন্দোলনের সংগঠন এপিডিআর। গত কয়েকদিন ধরে লাগাতার এসআইআর এর বিরুদ্ধে প্রচার অভিযানে নেমেছে এপিডিআর। তাদের যা সামর্থ্য সেটা নিয়েই তারা প্রচার করছে এবং এসআইআর এর বিরুদ্ধে প্রচার করবার জন্য, এসআইআর যে আসলে এনআরসি এটা বলবার জন্য তাদের উপরে পুলিশি জুলুমবাজি নেমে এসেছে। এই অভিযোগটা করছে এপিডিআর এর রাজ্য সম্পাদক রঞ্জিত সুর। রঞ্জিত বাবু আজ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। এ কথাগুলো তারাই বলছেন, পরিষ্কার বলছেন, কোন রকম দ্বন্দ্বের অবকাশ নেই। তারা পরিষ্কার অভিযোগ করছেন এসআইআর আসলে নাগরিকত্ব যাচাইয়ের একটা ধাপ। এরপরে নাগরিকত্ব যাচাই করা হবে এবং অনেক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, বেনাগরিক করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর ভয়াবহ একটা বিপদ বাঙালির জীবনে উপস্থিত হয়েছে, এভাবেই বলছেন রঞ্জিত সুর। তার সপক্ষে তিনি কি তথ্য, কি যুক্তি সাজাচ্ছেন, আসুন সরাসরি আমি আজ আমার এই লাইভ অনুষ্ঠানে সরাসরি রঞ্জিত সুরকে আমন্ত্রণ জানিয়েছি বলবার জন্য। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই রঞ্জিত বাবুকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং তার বক্তব্য শুনবো যে কেন তারা এসআইআর কে কোনোভাবেই সাধারণভাবে ভোটার তালিকা যাচাই বা ভোটার তালিকা সংশোধনের বিষয় বলে ভাবতে পারছেন না। রঞ্জিত বাবু, আপনি আপনার বক্তব্য বলুন, কেন আপনারা মনে করছেন যে এটা পুরোপুরি নাগরিকত্ব যাচাইয়ের একটা প্রক্রিয়া? দেখুন, এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। আপনি যদি এসআইআর নিয়ে এই যে সাম্প্রতিক যে 12 রাজ্যে এসআইআর করার জন্য নির্বাচন কমিশন যে অর্ডারটা দিয়েছে সেটাই যদি আপনি দেখেন, সেখানে পরিষ্কার বলা আছে যে নাগরিকত্ব যাচাই করা হবে। এটাই বারবার করে এটা এখানে বলা হয়েছে। এটা আমাদের বলার অপেক্ষা করে না। আমরা যেটা নতুন বলছি সেটাও নতুন নয়, সেটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সবাই এই কথাটা বলেছে। সেটা হচ্ছে এসআইআর ইজ এনআরসি। এসআইআর এর মাধ্যমে এনআরসি করা হচ্ছে এবং তার মাধ্যমে, এবং এনআরসি মানে আপনারা জানেন সেটা হচ্ছে একটা বিপুল সংখ্যক মানুষকে নাগরিকত্ব কেড়ে নেওয়া, যেটা ইতিমধ্যে সারা ভারতে একটি রাজ্যে হয়েছে, সেটা হচ্ছে আসাম। এখানে আমরা জানি যে 19 লক্ষ মানুষের নাম সরাসরি তাদের নাগরিকত্ব হরণ করা হয়েছে। তাতেও এখনকার যে সেখানকার শাসক দল বিজেপি আরএসএস তারা সেটা মানতে রাজি নয়। তাদের ধারণা অন্তত 50 লক্ষ লোকের নাগরিকত্ব মানে কেটে দিতে হবে। আর যে এসআইআর যে নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া, এটা কোনো লুকোচুপির ব্যাপার নেই এবং নির্বাচন কমিশনই বলছে এবং সব রাজ্য বলছে, এবং এটা কার্যত এনআরসি, শুধুমাত্র নাগরিকত্ব যাচাইয়ের কথা নয়। মজার কথা হচ্ছে এই যে নাগরিকত্ব যাচাইয়ের প্রশ্নে যে নির্বাচন কমিশনের অধিকার আছে কিনা, এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে বারে বারে সওয়াল হয়েছে। সুপ্রিম কোর্টের তাবড় তাবড় উকিলরা বা সুপ্রিম কোর্টের শ্রেষ্ঠ উকিল বাবুরা যারা আছেন তারা এই প্রশ্নে সওয়াল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু এই প্রশ্নে কোনো সরাসরি
জবাব দেয়নি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই এসআইআর প্রক্রিয়াটা হয়ে গেছে। 1995 সালে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট একদম। আছে, সেটা হচ্ছে লালবাবু হোসেন ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলেছে যে এই যে ইলেকশন কমিশনের নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকারই নেই। এবং শুধু তাই নয়, তারা এটাও বলেছে যদি কোনো নাগরিকের নাগরিকত্ব সম্পর্কে সন্দেহ হয় তাহলে তার নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এবং রাষ্ট্রকেও বলেছে যে খুব সন্তর্পণে যত্ন নিয়ে সেটাকে তদন্ত করে দেখতে হবে, পাড়া প্রতিবেশী তার যে চারপাশের লোকজন যেখানে তিনি থাকেন সেখানে মানে খোঁজ খবর করে তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই এই যে গোটা প্রক্রিয়া 52 সাল থেকে আজ পর্যন্ত যেভাবে ভোটার তালিকা তৈরি হয়েছে, আর আজকে হঠাৎ রাতারাতি কিভাবে এই পরিবর্তনটা ঘটে গেল, কোন যুক্তিতে ঘটে গেল, এগুলোই হচ্ছে আসল মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকেই দ্বন্দ্বটা শুরু। এবং আরো আপনি দেখবেন, একটু যদি আপনি মানে খেয়াল করেন, যে যখন বিহারে এসআইআরটা ঘোষণা করা হলো, হঠাৎ রাতারাতি 24 তারিখ ঘোষণা করে 25 তারিখ থেকে শুরু করে দেওয়া। কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো সাংবাদিক সম্মেলন করা নেই, কোনো কিছু নেই, কোনো পূর্ব প্রস্তুতি নেই, চুপি সারে গোটা ব্যাপারটা ঘোষণা করে দেওয়া। কেন এই গোপনীয়তা? এরও একটু যদি আপনি পেছনে আসেন, আপনি দেখবেন যে 2023 সালে নির্বাচন কমিশনের একটা আইন এরা তৈরি করলো, প্রায় 100 জন সাংসদকে লোকসভা থেকে বের করে দিয়ে, যে সেখানে বললো যে এই যে নির্বাচন কমিশন তৈরি হবে সেটা এতদিন ছিল যে সুপ্রিম কোর্টের বিচারপতি, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী তিনজনে মিলে ঠিক করবে। সবকটাই তাই, হয়তো সিবিআই এর প্রধান তাই, জাতীয় মানবাধিকারের কমিশনের চেয়ারম্যান তাই, সবই এটাই পদ্ধতি। এরা এটা করলো কি, আইনটাকে মানে এই নতুন আইন করলো, সেখানে বললো যে সুপ্রিম কোর্টের বিচারপতির এখানে কোনো ভূমিকা থাকবে না, বিরোধী দলনেতা থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন এবং একজন ক্যাবিনেট মিনিস্টার থাকবেন। তার মানে 2:1। হ্যাঁ, একজন ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ 2:1, অর্থাৎ গোটা নির্বাচন কমিশনারের নির্বাচনের অধিকারটা সরকারের হাতে চলে গেল। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ওই আইনে একটা মানে মানে খুবই একটা ভয়াবহ তৈরি করলো, যে এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কমিশনাররা যারা কাজ করবেন, এই নির্বাচন সংক্রান্ত কাজের জন্য তারা যতদিন বাঁচবেন, শুধু যতদিন পদে থাকবেন ততদিন নয়, তাদের বিরুদ্ধে কোনো সিভিল এবং ক্রিমিনাল মামলা করা যাবে না। আপনি ভাবুন কিভাবে ধাপে ধাপে একটা মানে একটা কি বলবো, গভীর অন্ধকারের পরিকল্পনা নিয়ে গণতান্ত্রিক ধ্যান ধারণা গুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা, গণতান্ত্রিক ধ্যান ধারণার সাথে যেগুলো মেলে না একদম। একেবারেই তাই, প্রত্যেকটা প্রশ্নে তারা এতদিনকার জায়গা থেকে তারা একটা ডিপার্চার ঘটান। ওটা নির্বাচনে আপনি যদি যে নির্বাচনের যে প্রথম থেকে 52 যখন সুকুমার সেনরা এই কাজটা করেছিলেন, এবং সেখানে এতদিনের যে ধ্যান ধারণা সেটা হচ্ছে এই নির্বাচনের আমরা জানি যে অন্তত তালিকা একদম ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে যত বেশি সংখ্যক মানুষকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সামিল করার। এখন তো বোধহয় মানে আচার আচরণ অভিমুখটা দেখছি বা তাদের ইন্টেনশনটা আসলে বাদ দেওয়া। এক্স্যাক্টলি, এতদিন ছিল যতটা সম্ভব ইনক্লুসিভ, যত বেশি সম্ভব মানুষকে নেওয়া, আর এখন হচ্ছে যত বেশি সম্ভব পারো মানুষকে বাদ দেওয়া। এবং নির্বাচন কমিশনের আপনি যদি তাদের ডিউটি দেখেন, যে আমাদের ভারতীয় সংবিধানে বা আইনে, সেইটা হচ্ছে সমস্ত 18 বছরের বয়সী ভারতীয় নাগরিক তাদেরকে যাতে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারে, যাদের বিরুদ্ধে যারা অন্য কোনো দেশের নাগরিক নয় এবং যাদের মানে আদালতের আদেশে মানে শাস্তি পাওয়ার জন্য, ক্রিমিনাল কাজের জন্য যাদের সে অধিকার থেকে বঞ্চিত করার আদেশ আছে, এরা বাদ দিয়ে সমস্ত নাগরিক হচ্ছে ভোটার তালিকায় তাদের নাম থাকা, এই অধিকার তাদের। এইখানে একটি শব্দকে তারা ধরলো, সেটা হচ্ছে নাগরিক। মজার ব্যাপার দেখুন, আপনি যে কোনো চাকরিতে যান বা যে কোনো জমি কিনতে যান, কর্পোরেশনে যান, যে কোনো জায়গায় সর্বত্র কিন্তু নাগরিক কথাটা রয়েছে। এবার এই নাগরিক শব্দটাকে ধরে আবার সবাই যদি আমার নাগরিকত্ব যাচাই করে, আপনি যখন মিউনিসিপ্যালিটিতে যান বা আপনি যখন চাকরিতে যান, সেখানে কি সবাই আপনার নাগরিকত্ব যাচাই করে? সে যাচাই করার তো প্রশ্নই নেই, কারণ এটা প্রিজাম্পশন, এটা ধরে নেওয়া। মানে পুরো এই গোটা ব্যাপারটাই হচ্ছে যারা ভারতে বসবাস করে, এবং এটা সুপ্রিম কোর্টও বলেছে, বারবার এগুলো এসছে, তারা সাধারণভাবে ধরে নেওয়া হবে তারা ভারতের নাগরিক এবং তারা ভোটার তালিকায় 18 বছর হলে উঠবে।
যদি কারো সম্পর্কে সন্দেহ হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে থেকে প্রমাণ করা যে তিনি ভারতের নাগরিক নয়। এখন এসে পুরোটা উল্টে দিয়ে বললো যে আমাকেই প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, নাগরিককে প্রমাণ করতে হবে সে ভারতীয় নাগরিক। এইটা কি সম্ভব ভারতবর্ষের মতো একটা পিছিয়ে পড়া রাষ্ট্রে, যেখানে মানে শিক্ষার হার বলুন, তাদের কাগজপত্রের রক্ষা করা, কাউকে ধ্যান ধারণা যেগুলো রয়েছে, মানে সমস্ত, মানে আপনি গোটা ভারতের ছবিটা একবার কল্পনা করুন, পশ্চিমবঙ্গের কথাটাই আপনি ভাবুন। এই পশ্চিমবঙ্গে আপনি মানে একটা বিশাল সংখ্যক মানুষ পরিযায়ী, একটা বিশাল সংখ্যক মানুষ যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে এসেছে, এখানে প্রচুর আদিবাসী মানুষ রয়েছে, পাহাড় রয়েছে, নদী, জঙ্গল, গঙ্গা ভাঙন, সব মিলিয়ে যে প্রত্যেকটা মানুষের এই যে ওই যে 11 দফা কাগজ যে রক্ষা করা, এটা ভাবনাটাই অবাস্তব। এবং এরা যেটা করলো সেটা হচ্ছে এমন ভাবে সেট করলো যে সমাজের উপরিস্তরের একটা অংশ, যে তারা যে ভোকাল অংশ, মধ্যবিত্ত অংশ, যে তাদের কিন্তু সমস্যাটা খুব বড় বেশি হবে না, হবে হচ্ছে সমাজের যারা নিম্ন স্তরের অংশ, তার নিম্ন বর্ণ এবং নিম্ন বর্গ, এই যে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, মানে প্রান্তিক মহিলা, মানে যারা গোটা দেশ জুড়ে আপনি যদি ভাবুন, যেটা বিহারেও সেটা দেখালো, যে তারা কিন্তু ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের ভোটাধিকার এবং নাগরিকত্ব প্রশ্নটা ভয়ঙ্কর ভাবে উঠে আসবে এবং তার হারাবে সেটা, যেটা আমরা ইতিমধ্যে আসামে দেখেছি, যতটুকু আসামে কার্যকরী হয়েছে এনআরসি মডেল। এবং এই পশ্চিমবাংলার এই যে এসআইআরটা হচ্ছে, আপনারা যদি এবারে অর্ডারটা দেখেন, যেটা খুব সামনে আনছে না, এবং যেটা আনছে না আমরা আনছি বলেই আমাদের উপর আক্রমণটা হলো, সেইটা হচ্ছে এই মডেলটা হচ্ছে হুবহু আসাম মডেল। আসামে যেভাবে এনআরসি হয়েছে, এখানে এসআইআরটা একদম হুবহু সেই মডেলে হচ্ছে। কি মডেলটা? একদম বিহারের সঙ্গে তফাৎ, হ্যাঁ বিহারের সঙ্গে তফাৎটা আপনি দেখুন। এখানে মডেলটা হচ্ছে যে আপনার বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যাবে, বিএলও আসবে সবার, যেই 2025-এর যে 1 জানুয়ারি যে তালিকাটা হয়েছে, সেই তালিকা ধরে আপনার সবার বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যাবে। এর বাইরেও যদি কেউ 18 বছরের বয়সের উপরে যদি কেউ থাকে, তাকেও এনুমারেশন ফর্ম দেবে, সঙ্গে ফর্ম 6 দিয়ে আপনাকে সেটা জমা দিতে হবে। এখানে কিন্তু সবার নাম উঠবে। এখানটা দেখুন, চালাকিটা দেখুন, এখানে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকবে না। 2025-এ জানে সবাই। সমস্যাটা হবে দ্বিতীয় পর্যায়ে, এইখানে যারা ম্যাপিং এ যায়, অর্থাৎ 2002-এর তালিকায় যাদের নাম নেই, মানে যেসব ফ্যামিলি এবং তাদের ছেলে মেয়েদেরকে যাতে ওই ম্যাপিং এ রিলেট করতে পারবে না, বাকি যে অংশ সরকারি পরিসংখ্যান যতটা এখন পর্যন্ত ইলেকশন কমিশনের তথ্য থেকে বেরিয়েছে, সেটা হচ্ছে 45%। এই 45% মানুষের জন্য প্রত্যেককে, মানে প্রত্যেককে, আমি এই কথাটা জোর দিচ্ছি আপনাকে, প্রত্যেককে তার সমস্ত কাগজপত্র ডকুমেন্ট নিয়ে হয় এসডিও অফিসে বা ডিএম অফিসে বা বিডিও অফিসে তাকে হাজিরা দিতে হবে। এই যে প্রায় এই 45 লক্ষ, মানে প্রায় 5 কোটি লোক, তাকে কিন্তু ওই সমস্ত কাগজপত্রের ডকুমেন্ট নিয়ে গিয়ে তাকে প্রমাণ দিতে হবে সে ভারতীয় নাগরিক। আপনি ভাবতে পারছেন এই প্রক্রিয়াটা? আপনি ভাবুন একটা কথাটা, সেটা হচ্ছে দেশ ভাগের পরে ওপার বাংলা থেকে যে মানুষরা এসেছে, আমি শুনছিলাম আপনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে বাঙালিদের জন্য এত বড় দুর্যোগ এর আগে কখনো আসেনি, দেশভাগের পরে আরেকটা ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে। আপনি একটু ব্যাখ্যা করুন তো আমাকে, হচ্ছে কি কেন এটা বলছেন? একদমই তাই। এইটা হচ্ছে ঘটনা। দেশভাগের পরে সত্যি সত্যি বাঙালি জীবনে এত বড় আশঙ্কা, এত বড় দুর্যোগ, এত বড় বিপদ কিন্তু আসেনি। কেন বলছি দেখুন, আপনি 2003-এ এই আমাদের এই দেশের সমস্ত মানে দল মিলে পার্লামেন্টে একটা আইন করেছে, নাগরিকত্ব সংশোধনী আইন 2003। সেইখানে তারা বলেছে যে 1948 সালের পরে, জুলাই মাসের পরে যারাই ভারতে এসেছে তাদের প্রত্যেককে নাগরিকত্ব রেজিস্টার করতে হবে, এবং যারা রেজিস্টার করেনি তারা কিন্তু সবাই হচ্ছে অনুপ্রবেশকারী, তারা সবাই কিন্তু কেউই কিন্তু ভারতের নাগরিক নয়, তারা হচ্ছে ইলিগাল মাইগ্রেন্টস। এই প্রথম অনুপ্রবেশকারী আইনটা শব্দটা ভারতবর্ষের আইনি কাঠামোয় ঢুকলো, এবং এই আইনে এই যে সংশোধনটি করা হয়, সব দল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্যাবিনেট মিনিস্টার, অটল বিহারী বাজপেয়ী, এবং এই সিপিএম থেকে, সিপিআই থেকে, এমনকি সিপিআইএমএল এর আসাম থেকে একজন এমএলএ এমপি ছিল, তারা প্রত্যেকে এটাকে সমর্থন করেছে। কি মারাত্মক! আপনি ধরুন যারা ওপার বাংলা থেকে এসেছে উদ্বাস্তু হয়ে বা সর্বশান্ত হয়ে,
তারা তাদের তাদের কেউ মানে জানতোই না কেউ যে এই রেজিস্ট্রেশনটা করতে হবে, আর যে কেউ রেজিস্ট্রেশন করেনি। একমাত্র পরবর্তীকালে যারা অল্প কিছু মানুষ সরকারি চাকরি করেছে ওপার বাংলার ডিগ্রি বা সার্টিফিকেট নিয়ে, তখন তাদেরকে এটা করতে হয়েছে। কিন্তু বাকি যে মানে 99.99% কি আরো বেশি, তারা কিন্তু কেউ রেজিস্ট্রেশন করেনি। তাহলে এই যে বিশাল সংখ্যক মানুষ এবং তাদের যারা আজকে যারা উত্তর পুরুষ, তারা সবাই কিন্তু আজকে বেনাগরিক, তারা সবাই কিন্তু আজকে ইললিগাল মাইগ্রেন্টস। এই যে আমি বারবার যে কথাটা বিভিন্ন মানুষকে প্রশ্ন করছি, যে বলছে বৈধ, কোনো বৈধ নাগরিক বাদ যাবে না, তো বৈধ নাগরিকটা কে সেটা বলুন। এই যে কিসের ভিত্তিতে? ঠকানোটা হচ্ছে এইখানে, আপনি বলুন বৈধতা নির্ধারিত হবে বৈধ কিসের ভিত্তিতে? নাগরিকটা কে? এক্স্যাক্টলি, বৈধ নাগরিকটা কিসের ভিত্তিতে প্রমাণ হবে? দেখুন, এই যে 1948 সাল থেকে আজকে সবাই বেনাগরিক। এবার আপনি দেখুন এরা কাট অফ ইয়ার করলো। আপনি আসামের ক্ষেত্রে 1971 কে কাট অফ ইয়ার করলো নির্বাচন কমিশন বা আমি বলবো কেন্দ্রীয় সরকার, তারা মানে নির্বাচনের জন্য কাট অফ ইয়ারটাকে 2002 নিয়ে এলো। ওই যে যে 2000 এই যে 3-এর যে আইনটা, ওইটাকে ধরলো। আপনি যদি যে অর্ডারটা দেখেন, যেটা বিহারের ক্ষেত্রে তাই, পুরো হুবহু সেই অর্ডারটা ওই আইনটাকেই কার্যকরী করছে। হুবহু সেই আইনটাকে এনআরসি করার যে আইন 2003-এ ওরা যেটা করেছে, তার রুলসে, ওই আইনের রুলসে আপনি যাবেন, সেখানে কিন্তু এনপিআর এনআরসি কিভাবে করা হবে একেবারে হুবহু স্টেপ বাই স্টেপ বলা আছে। এবং এসআইআর এ একদম হুবহু সেই স্টেপ গুলো, প্রত্যেকটা একদম স্টেপ বাই স্টেপ, যে আপনার ক্লেমস এন্ড অবজেকশনস, সেই পিরিয়ড, আপনার নাম যাদের তালিকায় আছে বা বাদ যাবে, সবটা আপনার লোকাল যে গভর্নমেন্ট অফিস অর্থাৎ মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেওয়া হবে। আপনার তালিকায় নাম উঠলে আপনার প্রতিবেশী আপনার নাম বিরুদ্ধে অভিযোগ করতে পারে, আপনি আপনার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। আপনি বলতে পারেন যে না, ও ভারতীয় নাগরিক নয়, ও মিথ্যা কথা বলছে, ও বাংলাদেশি। এই যে গোটা প্রক্রিয়াটা যেটা আসামে হচ্ছে, একেবারে হুবহু আপনি অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখবেন, সেটাই এখানে কার্যকরী। তো সেই কারণে আমার জিজ্ঞাসা, বলুন। সেই কারণেই কি এই যে বলছে গোটা দেশেই এসআইআর হবে, একমাত্র আসামকে ছাড় দেওয়া হয়েছে এই কারণে যে আসামে এনআরসিটা হয়ে গেছে এই জন্য? একদম একদম ঠিক আপনি ধরেছেন, যে আসামে বাদ গেছে। দেখুন, আসামে তো নির্বাচন মানে পশ্চিমবাংলার একদম একদম প্রায় একই পরপরই। সময় আসামে নির্বাচন, কিন্তু আসামে দেখুন যে তারা কিন্তু এসআইআর হচ্ছে না, তার কারণ ওখানে এনআরসি হয়ে গেছে। একদম ঠিক কথা। এইটা হচ্ছে আরেকটা প্রমাণ যে এটা যে এনআরসি। আপনি সেই অমিত শাহ সেই পুরনো কথাটা একটু খেয়াল করুন, যে ক্রোনোলজি সমঝিয়ে। হ্যাঁ, বলেছিল প্রথমে সিএ 2019, তখন 16 ছিল, 2019 তারপরে এনআরসি, প্রথমে সিএ তারপর এনআরসি। দেখুন একদম কিন্তু তাই হচ্ছে। আজকে এই যে পাড়ায় পাড়ায় বিজেপি আরএসএস টা বিভিন্ন, বিশেষ করে বর্ডার এলাকায় তারা সিএ ক্যাম্প খুলছে, তারা তো জানে সত্যিটা যে এনআরসি হচ্ছে, এবং সেই কারণে ওরা সিএ করে তারা মানে নিজেদেরকে তারা ওই সিএ টা গেলাতে চাইছে। কিন্তু সিএ এটা মারাত্মক, যে এখানে দেখতে বা ছবি দেখছিলাম, ভিডিও দেখছিলাম, বা সব থেকে মারাত্মক টিভি চ্যানেল গুলো কার্যত তাদের হয়ে যে প্রচারটা করছে, যে মানে সিএ তে ক্যাম্পে নাম লেখানোর জন্য বা সিএ ফর্ম করার জন্য। কিন্তু সিএ টা হচ্ছে একটা ফাঁদ, একটা ট্র্যাপ, যে ওইখানে কিন্তু প্রথমেই আপনাকে লিখতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, বা আমি পাকিস্তান থেকে এসেছি, কি আফগানিস্তান থেকে এসেছি, আমি ভারতীয় নাগরিক মানে নই। নিজেই আপনি ডিক্লারেশন দেওয়া যে আমি নাগরিক নই, নিজে এটা দিচ্ছি। একদম নিজেই ডিক্লারেশন দেওয়া যে আমি নাগরিক নই। আপনি এই সাংবাদিক সম্মেলনটা দেখে থাকবেন, যে যেখানে আমাদের যে পশ্চিমবঙ্গের যিনি নির্বাচন কমিশনের প্রধান, তিনি পরিষ্কার বলে দিয়েছেন সিএ তে আবেদন করে কেউ যদি ভোটার তালিকায় নাম তুলতে চান, সেটা কিন্তু গ্রাহ্য হবে না, যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে সেটাকে নাগরিকত্ব গ্রহণ করা হবে। যে বিজেপি আরএসএস যে প্রচারটা করছে, এটা কিন্তু একেবারে ডাহা মিথ্যা, একটা ফাঁদ পাতা হচ্ছে, যে তারা মানে বেনাগরিক ধরার জন্য, বিদেশি নাগরিক মানে বাংলাদেশি ধরার জন্য, বা অন্য নাগরিকদের ধরার জন্য। এই ফাঁদে যারা পা দেবে, তারা কিন্তু আত্মহত্যা করবে এবং নিজেই মানে নিজের বিপদ ডেকে আনবে। এবং এক্ষেত্রে আপনার আসামের কথা মনে থাকতে পারে, যে আসামে এই যে 19 লক্ষ, প্রত্যেকের কিন্তু সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাদের ওই 2 টাকা কেজি চাল থেকে এমনকি ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়ানো, ব্যাংকের অ্যাকাউন্ট, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তারা যেহেতু ভারতীয় নাগরিক নয়, তাই তাদের কোনো ভারতীয় নাগরিক হিসেবে প্রাপ্য কোনো সুযোগ সুবিধাই তারা পাচ্ছে না। এবং এখানেও যারা সিএ তে নাম লিখবে,
একদম হুবহু সঙ্গে সঙ্গে তাই হবে। এবং আপনি আরো একটা কথা আপনাকে বলি, হচ্ছে বিহারে আমাদের বন্ধুদের সংগঠনের কিছু মানুষ গেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং এ, তারা দেখে এসেছেন এই যে যাদের নাম ওখানে নেই মানে ওই ফাইনাল লিস্টে, ব্যাংক কিন্তু তাদেরকে এন্টারটেইন করছে না। মানে তারা মানে একজন চেনা লোক তারা গেছিল ব্যাংকে লোনের জন্য, সে তখন ওই তালিকা দেখে বের করে বলেছে না ফাইনাল লিস্টে তোমার নাম নেই, তোমাকে লোন দেওয়া যাবে না। এবং শুধু তাই নয়, এবার যারা নাম নেই তাদের একটা বড় অংশ তারা কিন্তু নিজেদের লুকিয়ে রাখছে, তারা পাড়া প্রতিবেশী বন্ধুদের কাছে বলছে না তার নাম নেই, যে তারা তাদেরকে ওইভাবে মানে আলাদা করে দেবে। যে ঠিক আমরা কবিদের মতো, যেভাবে কবিদের সময় মানুষ নিজেকে লুকিয়ে রাখতো, মানে অসুখটাকে বলতো না, যাতে যাতে তারা একঘরে হয়ে না যায়, বিহারেও কিন্তু সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং এটা আমাদের এখানে আরো বেশি হবে, কারণ দেশভাগের বলি কিন্তু বাঙালিরা লক্ষ লক্ষ বা আজকে সেই তাদের উত্তর প্রজন্ম ধরে আপনি জানবেন যে সেটা কিন্তু মানে তাদের এই পূর্ব মানে উত্তর প্রজন্মই ধরে আপনি কত কোটি মানুষ, অন্তত 50% তো বটেই, তাদের কিন্তু সবাই কিন্তু আজকে প্রশ্নাতীত। তাদেরকে মানে 2002 আপনি যেটা বলছেন রঞ্জিত বাবু, আপনি যেটা বলছেন খুব আশঙ্কার কথা। ধরুন কারোর নামটা বাদ পড়ে গেল, সে ভয়ই বলবে না, কারণ তার প্রতিবেশী তাকে ভাববে যেহেতু অনুপ্রবেশে তো ওখানে এসছে, ফলে একটা বড় অংশের মানুষ তারা অনেকেই বাদ পড়ে গেছে, কিন্তু তারা প্রকাশ্যে সেটা নিয়ে আলোচনা করছে না, ভাববে হয়তো গোপনে গোপনে যদি মিটিয়ে নিতে পারি, ছোটাছুটি শুরু করবে। মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে সবার মধ্যে একটা আতঙ্ক, কিন্তু সামনে বলতে পারছে না, এবং সেই অর্থে নাগরিক প্রতিরোধের জায়গাটা সেটাও তৈরি হবে না। একদমই তাই। এবং শুধু তাই নয়, আপনি দেখুন মানে এইখানেই হচ্ছে রাষ্ট্রের চালাকি। দ্বিতীয় পর্যায়ে যখন লিস্টে নামটা ফাইনাল লিস্টে নাম আসবে, মানে ধরুন আপনি মানে তখন আপনাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আপনার আপনার ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। আপনি কিন্তু দেখুন এখানে ইন্ডিভিজুয়াল হয়ে গেলেন। এই যে সময়গত যে ব্যাপারটা ছিল, আপনি কিন্তু এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হয়ে গেলেন, অর্থাৎ এই লড়াইটাকে ব্যক্তির লড়াই হয়ে গেল। আপনার নাম ফাইনালি যখন বাদ গেল, আপনি তখন চেষ্টা করবেন পাড়ার নেতা ধরে বা বিজেপি নেতা ধরে, তৃণমূল নেতা ধরে, সরকারি আমলা ধরে আপনি ম্যানেজ করার চেষ্টা করবেন। অর্থাৎ গোটা লড়াইটা হয়ে গেল ব্যক্তি ভার্সেস স্টেট। এই যে লক্ষ লক্ষ মানুষ, যেটা আমরা আসামে দেখেছি, আসামে কেন লড়াইটা হলো না? এত বড় ঘটনার পরেও আসামে দেখবেন সেভাবে আন্দোলন তৈরি হয়নি কেন? কারণ পুরো লড়াইটাকে ব্যক্তি ভার্সেস করে দিতে পেরেছিল। পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে এই যে নতুন অর্ডারে যেটা হয়েছে, পুরো লড়াইটা কিন্তু ব্যক্তি ভার্সেস স্টেট হয়ে যাবে। কারণ ডকুমেন্টটা যেটা আপনাকে যে বিডিও বা এসডিও ডাকবে, সে কিন্তু ব্যক্তি হিসাবে ডাকবে, সে কিন্তু আপনার সমষ্টি হিসাবে ডাকবে, প্রত্যেকে আলাদা আলাদা করে তার কাগজপত্র নিয়ে গিয়ে জমা দিতে হবে। এই যে ভয়ঙ্করতা, অর্থাৎ ব্যক্তিকে সবটা তার কাঁধে পড়ে যাচ্ছে, তখন যেটা আসামেও আমরা দেখেছি যে সে নাওয়া খাওয়া ছেড়ে সমস্ত কিছু বিচার মানে ধন সম্পত্তি যেটুকু অর্জন করেছিল, বাড়ি ঘর বেচে, উকিলের পেছনে, দালালের পেছনে দিয়ে, নেতার পেছনে দিয়ে সর্বস্ব সর্বশান্ত হয়েছে। এখানেও তাই হবে, এখানেও গতি সেই মুখে। আর এখানে যেহেতু দুর্নীতির প্রাবল্যটা একটা ভয়ঙ্কর, সেখানে এটার এই বিপদ আরো অনেক বেশি। কোটি কোটি লোক ঠকবে, ঠকেও তারা নাম মানে টাকা দিয়েও তারা কিছু করতে পারবে না। কারণ ফাইনাল লিস্ট থেকে যখন মানে আবার যখন রিভিউ হবে, সেটা হবে নির্বাচনের পরে, তখন ফাইনাল লিস্ট থেকে আবার নতুন করে সেটাকে আবেদন নিবেদনের জায়গায় খুঁজবে। কিন্তু নির্বাচন পর্যন্ত ওই ফাইনাল লিস্ট ধরেই নির্বাচনটা হবে। এবং এই ক্ষেত্রে আপনাকে আরো একটা মজার আপনি খেয়াল করুন, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই মাত্র ফাইনাল লিস্টটা বেরিয়ে গেল, তার কয়েকদিনের মধ্যেই ওখানে ভোট ঘোষণা করা হলো। এখানেও তাই হবে, ফাইনাল লিস্ট 7 ফেব্রুয়ারি বেরোবে, তার ধরুন মার্চেই মানে বা ওই ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চেই এখানে ভোট ঘোষণা হবে। বিহারে যেটা হলো, এই যে 80 লক্ষ প্রায় লোকের নাম বিহারে বাদ গেছে, অফিসিয়ালি 47 লক্ষ, কিন্তু বিহারের যে প্রাপ্তবয়স্ক মানুষ মানে টোটাল যদি আপনি ধরেন, সেটা ধরলে 80 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে নেই। এই 80 লক্ষ লোককে ফেলে রেখে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু ভোটে চলে গেল। যে এদের কি হলো না হলো এদের সম্পর্কে কেউ আর কোনো আগ্রহ, কারণ এদের ভোট নেই। এই যে ভোট নেই, যার ভোট পার্টি, যে ভোটের প্রচারে তার কোনো মূল্য নেই, কাজে তা কেউ তাদের আর কোনো খোঁজ খবর রাখলো না, সমস্ত পার্টিগুলো চলে গেল ভোটের প্রচারে। এবং এইখানেও ঠিক এই জিনিসই হতে যাচ্ছে, কারণ ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে সব মানুষের, সব দলগুলোর ওইখানেই ছাপাবে, যার ভোট নেই তার প্রতি আগ্রহ থাকার তো কোনো কারণ নেই। এই কারণেই হচ্ছে এই এসআইআরটা বা এনআরসিটাকে এরা এবার এসআইআর অর্থাৎ নির্বাচনের সঙ্গে জুড়ে দিয়েছে।
আপনি দেখুন, আচ্ছা, মানে আগে এরা আমি বলছি এনআরসি একটু করার একটু চেষ্টা একটু করলো। বুঝে নিই। আমি ওই যে যখন এনআরসি করবার চেষ্টা করেছিল, একটা সামগ্রিক প্রতিবাদ হয়েছিল, প্রতিরোধের গোটা ভারতবর্ষ জুড়ে হয়েছিল। কোথাও কি ওটা বাধা পেয়ে একটা অন্য ডিজাইনের কথা ভাবা হয়েছে, যে কোন সূত্র ধরে ঢুকে যাওয়া যায় এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে এইভাবে জুড়ে দিয়ে তাহলে মানুষের ইয়েটাকে ভাবা যায় এবং কিছু আইনি বাধ্যবাধকতা খাড়া করা যায়, সেইভাবে কি ডিজাইনটা তৈরি করা হলো নতুন ভাবে? একদমই তাই, একদম তাই। আপনি খেয়াল করুন 18, 19, 20 সালে যখন ওরা একদম ওই জনগণনার সঙ্গে তারা ওই এনপিআর করে এনআরসিটা করতে চেয়েছিল। একদম। ওই আপনি যে প্রথম, অমিত শাহ আমার মনে আছে আপনি প্রথম ইন্টারভিউ দিয়েছিলেন এবং আমাকে ইন্টারভিউতে বলেছিলেন যে এনপিআর হচ্ছে এনআরসির প্রথম ধাপ। আমার মনে আছে সেই ইন্টারভিউটা আমি নিয়েছিলাম। তারপরে সত্যি সত্যি আমরা দেখেছিলাম যে এনআরসির দিকে যাচ্ছে এবং সেটাকে নিয়ে একটা তোলপাড় হয়েছিল। এবারেও মানে আপনারাই দাবি তুলছেন যে এসআইআর আসলে এনআরসি করবার লক্ষ্যেই হচ্ছে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। আমরা সেই সময় অনেক তাবড় বুদ্ধিজীবীকেও বোঝাতে পারিনি, অনেক একদম সময় লেগেছিল বুঝতে। তো যাই হোক, শেষ পর্যন্ত মানুষ বুঝেছে এবং রাস্তায়ও নেমেছে। কিন্তু এবারেও দেখো, ওরা এবারে তখন বুঝলো যে এনপিআর ওই জনগণনার সঙ্গে করে এবারে সুবিধা হবে না, কারণ মানুষ বুঝে গেছে, মানুষ প্রতিরোধ করবে। কারণ ওই অভিজ্ঞতাটা মানুষের রয়েছে, মানুষ জেনে গেছে ব্যাপারটা। এবারে তারা অন্য রাস্তা নিল, সেটা হচ্ছে ওরা জনগণনাটাকে আলাদা করলো। এরা এই এসআইআর ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচনটাকে এর সঙ্গে জুড়ে দিল। এবং এর সঙ্গে জুড়ে দেওয়ার সুবিধাটাকে, নির্বাচনটাকে পার্টিগুলো, আপনি যতই নাগরিক ইয়ে করুন, সত্যি সত্যি যদি কোনো বড় আন্দোলন তৈরি করতে হয়, একটা রাজনৈতিক দলগুলোর সাহায্য সহযোগিতা ছাড়া খুব কঠিন। ভারতবর্ষের একদম মতো দেশে খুবই কঠিন। সেটা সেই কারণে ওরা করলো কি, যে ভোটার তালিকার ভোটের সঙ্গে এটাকে জুড়ে দিল, তাহলে সব পার্টি ভোটের দিকে দৌড়বে। এরা এখানটাতে আর কোনো সে অর্থে প্রতিরোধ তৈরি হবে না। এখানে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দেখুন 2029 সালে ডিলিমিটেশন হবে, সমস্ত লোকসভার আসনগুলো পুনর্বিন্যাস হবে। কোন রাজ্যে কতগুলো লোকসভার আসন হবে সেটা তার জনসংখ্যার উপরে নির্ভর করবে। এবং এইটা ডিলিমিটেশন হওয়া সম্ভব নয় যদি জনগণনা না হয়। আইন অনুযায়ী যে জনগণনা হতে হবে, জনগণনা হয়ে তারপর সেখানে যে জনসংখ্যা নির্ধারিত হবে সেই অনুযায়ী লোকসভার আসন পুনর্বিন্যাস হবে, এবং ডিলিমিটেশন তার যে ডেটা সেটা হবে জনগণনার ডেটা। এই জন্য ওদেরকে কিন্তু যে 29 সালে ডিলিমিটেশন করতে হলে জনগণনাটা ওদের সুষ্ঠুভাবে শান্তিতে যাতে হয়ে যায় সেটা ওদের করতে হবে। সে কারণে ওরা এখান থেকেও এটাকেও আলাদা করে বিযুক্ত করবে। এবং তার আগে দেখুন, এই এসআইআর এর মধ্যে দিয়ে এরা একটা পরিসংখ্যান তৈরি করছে কারা কারা ভোটার থাকছে। এই যে মোদি আপনি জানেন যে একটা খুব বোধহয় 15ই আগস্টের বক্তৃতাতেই একটা ডেমোগ্রাফিক মিশনের কথা বলেছে, যে ভারতবর্ষে একটা ডেমোগ্রাফিক মিশন ইত্যাদি হবে, জনবিন্যাস নিয়ে। আসলে এই যে আরএসএস বিজেপি, তারাই আসলে এখানকার জনবিন্যাস যে সরকারি পরিসংখ্যানে এখানকার ডেমোগ্রাফিটাকে তারা চেঞ্জ করতে চাইছে।